আচ্ছা দেখো, আমরা আগের দিন ক্লাসে এক্সেলের এই মার্কশিটটা করেছিলাম, ঠিক আছে। এখানে কন্ডিশন ছিল, একাধিক কন্ডিশন ছিল, মাল্টিপল কন্ডিশন ছিল। সেই কন্ডিশন দিয়ে আমরা গ্রেড বার করতে বলেছিলাম। যদি পার্সেন্টেজ 90-এর বেশি হয় তাহলে ডাবলে দেখাবে, 80-র বেশি হলে এ প্লাস দেখাবে, 70-এ এ দেখাবে, বি, এইরকম অনেকগুলো শর্ত দিয়ে দিয়েছিলাম। তাহলে যে কোনো যদি তোমাকে অন্য কোনো ব্যাপারে শর্ত দেওয়া হয় বিভিন্ন রকমের, তাহলে এইভাবেই করতে হবে, যে সিনট্যাক্সটা আমি দেখিয়েছিলাম, ঠিক আছে। তো এইখানে যে মার্কশিটটা করেছিলাম, এই কলমে এখানে একটা কলম ছিল যদি থাকে, বা এটা রো নাম্বারগুলো দেওয়া আছে, নেম ছিল, রোল, ক্লাস, সাবজেক্ট যতগুলো আছে, টোটাল, পার্সেন্টেজ, গ্রেড বার করতে হবে। তো এইখানে তোমাকে যেখানে যা বার করতে হবে সেই ঘরে গিয়ে ইউজ করতে হবে। আর এক্সেলে একটা জিনিস কি শিখলে, যে ভ্যালু বসিয়ে কাজ করবে না সেল অ্যাড্রেস বসিয়ে কাজ করবে? সুবিধা বেশি সেল অ্যাড্রেস বসিয়ে কাজ করে। ভ্যালু বসিয়ে কাজ করলে আমরা ড্রাগ করে ফিল করতে পারবো না, ওই একই চলে আসবে, ঠিক আছে। তো এটার জন্য ফর্মুলা এইটা আমি তোমাদের লিখিয়েছিলাম, দেখো এইখান থেকে লিখিয়েছিলাম। L2 হচ্ছে পার্সেন্টেজের সেল অ্যাড্রেস। এখানে এই সিটে পার্সেন্টেজ যে সেল অ্যাড্রেসে আছে সেটা হচ্ছে L2। তাই গ্রেড বার করতে গেলে পার্সেন্টেজের ওপরে কন্ডিশন দিয়েই তো আমরা গ্রেড বার করি। তাই এখানে L2, হেয়ার L2 ইজ দ্য সেল অ্যাড্রেস অফ পার্সেন্টেজ। তাই আমি তার আগে অনেক কিছু লিখেছি, এটা তোমাদের শেখায়নি, তাই এটা আমি দেখাইনি, ঠিক আছে। ইফ L2 গ্রেটার দ্যান 90, তাহলে কোন গ্রেড আসবে? ডাবল এ। আবার ইফ 80-র বেশি হলে এ প্লাস। দেখো L2-র ওপরে এতগুলো শর্ত তুমি চাপাচ্ছ, একজনের পরে এতগুলো শর্ত চাপাবে, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় সেল যখন আসবে L3, সেক্ষেত্রে আর L3 লিখতে হয় না, একটা লিখে আমরা ড্র্যাগ করে দিলে অটোমেটিক্যালি L3টা নিয়ে নেবে, ঠিক আছে। আমাদের ইয়েটা দেখি, যে আগের দিন যে সিটটা করলাম, কি নাম দিয়ে করেছিলাম, এইটাই মনে হয় করেছিলাম, এইটা, ঠিক আছে। তো এইখানে দেখো, এই যে পার্সেন্টেজ কোথায় ছিল এটাতে আমাদের, এলএ না এম এ? এম এ ছিল, ঠিক আছে। তাহলে M2-এর উপর আমরা শর্তটা দিয়েছিলাম এখানে। দেখো M2 গ্রেটার দ্যান 90 হলে এটা, M2 এটা হলে এটা হবে, এইভাবে পরপর M2-এর উপর আমরা শর্তটা দিয়েছিলাম। সুতরাং সেল অ্যাড্রেসটা অবশ্যই একটা ভাইটাল MS এক্সেলে। সেল অ্যাড্রেসটা মাথায় রাখবে, কোন সেল অ্যাড্রেসে কাজ হচ্ছে। আচ্ছা, এইখানে ওপরে তোমাদের আরেকটা জিনিস চেক করিয়েছিলাম, যে কোনো সাবজেক্টে যদি 25-এর কম হয় তাহলে কিন্তু সে আগেই ফেল, ঠিক আছে। এটা চেক না করালে আমাদের এই সিটটাতে কী প্রবলেম হবে, এখানে 91% মার্কস পেয়েছে, যদি জিওগ্রাফিতে আমি ওকে 10 দিয়ে দিই তাও কিন্তু ওকে ফেল দেখাচ্ছে না। কেন ফেল দেখাচ্ছে না? কারণ ওর পার্সেন্টেজ তো বেশি আছে। পার্সেন্টেজ কত আছে দেখো, 85% মার্কস আছে। তাহলে 10 পেয়েও সে পাস, মানে গ্রেডে দেখাচ্ছে এ প্লাস। কিন্তু এটা দেখানো উচিত নয়, কি দেখানো উচিত ছিল? ব্যাক পেয়েছে, সাবজেক্টে ব্যাক পেয়েছে বা ফেল দেখানো উচিত ছিল, তাই না? তাহলে তোমাকে আগে চেক করতে হবে, প্রথমেই চেক করতে হবে কোনো সাবজেক্টে 25-এর কম আছে কি না, ঠিক আছে। আগে চেক করে নিতে হবে। যদি 25-এর কম না থাকে তাহলে পার্সেন্টেজ চেক করবে যে কত পার্সেন্ট আছে। তাহলে এইটা আগের দিন করায়নি। তাহলে তোমাদের যেটা করেছিলাম ওটাতে গ্রেড বার হবে, কিন্তু একটু ভুল থেকে যাবে। যদি এরকম হয় তাও ক্ষেত্রে তোমাকে ফেল দেখাবে না, ঠিক আছে। তা সেক্ষেত্রে আমাকে আরেকটু ফাংশানে বাড়াতে হবে, লজিক বাড়াতে হবে। কী বাড়াতে হবে? প্রথমেই চেক করব এই সাবজেক্ট 25-এর কম কিনা, এইটা 25-এর কম কিনা, অর্থাৎ যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট 25-এর কম আছে কিনা চেক করতে হবে। যদি কম না থাকে তাহলে পরের কন্ডিশনে আসবে, ঠিক আছে। তাহলে এতগুলো আমাকে ইফ দিয়ে চেক করতে গেলে, ইফ E2 লেস দ্যান 25, তাহলে কি দেখাবে? ব্যাক দেখাবে বা সাবজেক্ট ব্যাক দেখাবে। আবার ইফ এটা, তাহলে 7টা আছে, 1 2 3 4 5 6 7টা সাবজেক্ট আছে, 7বার আমাকে ইফ লাগাতে হবে এবং 7বারই লিখতে হবে যে সাবজেক্ট ব্যাক, সাবজেক্ট ব্যাক, সাবজেক্ট ব্যাক। এত বড় কন্ডিশন লিখতে হবে। সেটাকে আমি ছোটো কী করে করব, তার জন্য আমরা একটা ফাংশন শিখব যেটার নাম হচ্ছে অর, ঠিক আছে। অর মানে হচ্ছে অথবা। সেই ক্ষেত্রে দেখো অর দিয়ে কীভাবে ইউজ করতে হয়। অর ফাংশান, ইফের ভিতরে আমি অর ফাংশানটাকে ইউজ করছি, ইফের ভিতরেই অর ফাংশানটাকে ইউজ করছি, অরেরও এটা ব্যাকেট আছে, ঠিক আছে। এই অর ফাংশান ইউজ করলে কি হবে, এই সেল অ্যাড্রেস লেস দ্যান 25 অথবা এই সেল অ্যাড্রেস লেস দ্যান 25 অথবা এই সেল অ্যাড্রেস লেস দ্যান 25, এগুলো সব সাবজেক্টের সেল অ্যাড্রেস। প্রত্যেকটা সাবজেক্টের সেল অ্যাড্রেস লেস দ্যান 25 অরের ভিতরে আমি লিখে দিলাম, মানে অরের ব্যাকেটটা এখানেই ক্লোজ করে দিলাম, দেখো, ঠিক আছে। যদি হয় তাহলে কি দেখাবে? সাবজেক্ট ব্যাক। তাহলে এই সাবজেক্ট ব্যাক কথাটা আমাকে একবার লিখেই হয়ে গেল, একটা ইফের সাথেই লিখে হয়ে গেল, আমাকে একাধিকবার ইফ লিখতে হলো না, কারণ আমি ভিতরে অর ফাংশন ইউজ করলাম। যদি অর না ইউজ করতে তাহলে কি করতে হতো তোমাকে? এটা কি লিখতে হতো, কীভাবে লিখতে হতো? অর না ইউজ করলে এইভাবে লিখতে হতো, যে ইফ ফার্স্ট ব্র্যাকেট
কোনো একটা সাবজেক্ট ধরো না E2 লেস দ্যান 25 কমা সাবজেক্ট ব্যাক, এটা হলো কমা। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট F2 লেস দ্যান 25 কমা, হ্যাঁ যাই হোক সাবজেক্ট ব্যাক। এইভাবে প্রত্যেকটা তোমাকে কি করতে হতো, যতগুলো সাবজেক্ট এতবার করে তোমাকে লিখতে হতো। তাহলে এটা হচ্ছে বাংলা, এটা ইংরেজি, তারপরে অঙ্ক, ইতিহাস, ভূগোল, সবার জন্য এটা লিখতে হতো। তো এতটা না লিখে আমি একটা ইফের ভিতরে কি লাগালাম, এখানে আমি একটা ইফের ভিতরে অর লাগিয়ে দিলাম। ঠিক আছে, অর ফাংশানের কাজ হচ্ছে যে হয় এটা অথবা এটা অথবা এটা অথবা এটা, যে কোনো একটাতে, এতগুলোর মধ্যে যে কোনো একটাতে যদি কোনো 25-এর কম হয় তাহলে আমাকে এইটা দেখাবে। ঠিক আছে, আর এইগুলো চেক করবে না। ঠিক আছে, এগুলো চেক করবে না। দেখো লজিকের আরেকটা ভালো জিনিস ক্লিয়ার করে নাও ভালো করে, যে শর্তটা আমরা দিই প্রথম শর্তটা চেক করে আগে, তারপরে ওটা না পেলে দ্বিতীয় শর্তটা চেক করবে, ওটা না পেলে তৃতীয়টাতে যাবে, না পেলে চতুর্থটাতে, এইভাবে যতগুলো শর্ত আছে না পেলে যাবে। আর কিছুই যদি না পায় কোনটাতে যাবে, লাস্ট শর্ত যেটা থাকে, ফলস কন্ডিশন যেটা থাকে সেটাতে দেখাবে তোমাকে। এটা দেখো প্রথমেই আমি বলেছি যদি পার্সেন্টেজ 90-এর বেশি হয় তাহলে কোন গ্রেড দেখাবে, ডাবলে। তো 90 প্রথমেই দিলাম না কেন, আমি উল্টো করেও তো লিখতে পারতাম, পার্সেন্টেজ 25-এর বেশি হলে ডি দেখাবে, 30-এর বেশি হলে সি দেখাবে, 40-এর বেশি হলে সি প্লাস দেখাবে, এইভাবে তো লিখতে পারতাম। কিন্তু এইভাবে লিখলে প্রবলেম কী হবে, কেন প্রবলেম হবে, কারণ কম্পিউটারের আমাদের যে সফটওয়্যার কী করবে, প্রথম কন্ডিশানটা আগে চেক করবে, এই কন্ডিশানে না পেলে কোনটাতে যাবে, দ্বিতীয় কন্ডিশানে যাবে, এটা না পেলে তারপরেরটাতে যাবে। তো প্রথমেই তুমি বললা কোনো সাবজেক্ট 25-এর বেশি হলে ডি দেখাবে, যদি বলে দাও তাহলে যে 91 সে 25-এর বেশি কি বেশি না, তাহলে ওকে ডি দেখিয়ে দিল, আর চেক করবে না ও, তাহলে প্রথমেই ও ডি পেয়ে গেল। ঠিক আছে, তার জন্য আমরা বেশি থেকে কমে এসেছি, তাই না? তাহলে প্রথমে চেক করবে 90-এর বেশি আছে কিনা, যদি 90-এর বেশি থাকে তাহলে ওকে দেখিয়ে দিয়ে আর চেক করবে না কিছু, বেশি পেয়ে গেছি তো আমি ফার্স্ট কন্ডিশনে পেয়ে গেছি 90-এর বেশি, আর চেক করবো না, খাটার দরকার নেই আমার ফালতু। ঠিক আছে, এটা তারপরে চেক করবে, ওটা পেলো না 90-এর বেশি নয়, তখন কোনটা চেক করবে, এইটাকে চেক করবে, তারপরে যদি না পায় তখন এটাকে চেক করবে। এইভাবে প্রত্যেকটা কন্ডিশন চেক করতে করতে গিয়ে এটাতেও পেলো না, মনে করো 25-এও পেলো না, তখন কি দেখিয়ে দেবে, ফেল দেখিয়ে দেবে। বোঝা গেল? তাহলে সাবজেক্ট ব্যাক তুমি 25 দিয়ে করবে না 20 দিয়ে করবে সেটা তুমি চেক করে নেবে কততে সাবজেক্ট ব্যাক হয়। ঠিক আছে, তাহলে এইভাবে এই ফর্মুলাটা ওখানে লাগিয়ে দিতে হবে তোমাকে, এইখানে যেটা লেখা আছে এইটাকে আমাকে এর উপরে লাগিয়ে দিতে হবে। এটা আমি জাস্ট এখান থেকে কপি করলাম, এক্সেলে গিয়ে এই যে ফর্মুলাটা লেখা আছে এখানে, ওকে এখানে তো লেখা আছে, এখানে ডাবল ক্লিক করি, দিয়ে প্রথমেই এইখানে কার্সার রেখে কন্ট্রোল ভি করলাম, পেস্ট, দেখে নিতে হবে এখানে একটা কমা পড়েনি, কমা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এন্টার মারি, ইয়েস করলাম, একটা ই দিইনি, ওই কি জন্য লাস্টে একটা ব্যাকেট লাগতো, যেহেতু আরেকটা ইফ ইউজ করলাম সেই ব্যাকেটটা দিইনি বলে আমাকে মেসেজটা এলো, ইয়েস করলে ব্যাকেটটা নিয়ে নেবে। দিয়ে একে কি সাবজেক্ট ব্যাক দেখিয়েছে, দেখায়নি, কেন দেখায়নি বলো তো? আমি যে কপি করলাম না, ওখানে E2 থেকে সম্ভবত J2 পর্যন্ত আছে, K2 মনে হয় নেই সম্ভবত। দেখো সেল অ্যাড্রেস কতটা দেওয়া ছিল, কি আছে, D2 থেকে শুরু করেছে, আমার D2 E F G H I J পর্যন্ত আছে, কে তো নাই, আর আমরা এখানে ফেল করেছি কোনটাতে, কেতে, তাহলে K2টাও লিখে দিতে, ওখানে D2 হবে না, ওখানে D2তে আমার এখানে নেই মনে সম্ভবত, E2 থেকে শুরু হবে। D2তে কি আছে এখানে দেখি, ওই যে D2তে ক্লাস আছে এখানে, ওখানে মনে হয় ক্লাসটা দেওয়া ছিল না বা কিছু একটা ছিল, বা এইখানে সিরিয়াল নাম্বারটা এইটা ছিল না, এইটা ছিল না, এইটাকে আমি ডিলিট করে যদি দিই তাহলে আশা করি ঠিক হয়ে যেতে পারে। এবার এটা ডাবল ক্লিক করে দেখি ঠিক হয়েছে কি হয়নি, C2 থেকে নিয়ে নিয়েছে, তাহলে C2-র জায়গায় আমি ওটাকে কি করলাম, C2 কি বাদ ছিল আমার, K2 তাই না, সব চেঞ্জ করবো না আমি, যেটা নাই সেটা দিয়ে দেবো তাই না। তাহলে নাই বলতে আমার ডি আছে, ই আছে, এফ আছে, জি এইচ আই জে নাই, তাহলে জে দিতে হবে আর কে দিতে হবে, তাহলে J2 লাস্ট প্রথমে দিলে অসুবিধা নাই। ঠিক আছে, K2, তাহলে K2 লেস দ্যান 25। ঠিক আছে, লেস দ্যান 25, এখানে 2 বসা আছে, এটা কমা দিয়ে দিলাম। ঠিক আছে, ওই 25 তো লেখাই ছিল, আমি এবার গোটা লিখতে গেলাম তাই না, সেল অ্যাড্রেসটা চেঞ্জ করলে হতো। এবার দেখি, তাও তো আসছে না, ও সরি
জে টুটাই ছিল না, কে টুতে তো এখানে চলে এসছে, কে টু দিতে হবে না, জে টুটাই দিতে হবে, জে টু নাই তো এখানে দেওয়া না, এটা আই টু, জে টু, ঠিক আছে। এই দেখো কী দেখাচ্ছে এবার, সাবজেক্ট ব্যাক। আচ্ছা এইখানে এ 25 পেয়েছে, একে আমি 24 করে দিলাম, 24 করে দিলাম, 24 যদি করে দিই তাহলে দেখো দেখাচ্ছে, দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না, কারণ এইটাতে চেঞ্জ করেছি, এটাকে তো ড্রাগ করে নিয়ে আমি ধরে টেনেছি, কি পরে যে এডিট করলাম এটা টানিনি, তাই জন্য দেখাচ্ছিল। এবার দেখো সাবজেক্ট ব্যাক হয়ে গেল, এই 24-এর কম পেয়েছে তাই সাবজেক্ট, এটাকে 25 করে দাও, অটোমেটিক্যালি ওই যা গ্রেড আছে সেটা চলে আসবে। এটাকেও যদি পাস করিয়ে দাও, একে 25 পাইয়ে দাও, দেখো A+ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটা আমরা ইউজ করতে পারি আমাদের মার্কশিটের সাথে, এই শর্তটা এখানে দেখে নেবে। বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল প্রত্যেকটা সাবজেক্ট তুমি সেল অ্যাড্রেস বসিয়ে দেবে, ঠিক আছে। অরের ব্যাকেটটা কি হলো, এখানে আমি ক্লোজ করে দিলাম, ঠিক আছে। আর ইফের ব্যাকেটগুলো, একটা ইফ, 2, 3, যতগুলো ইফ আছে ততগুলো ব্যাকেট লাস্টে গিয়ে আমাকে কী করতে হবে, ক্লোজ করতে হবে। একটা ইফ বেশি হলো তাই একটা ব্যাকেট এক্সট্রা লাগবে। মার্কশিটের পর এবার আমরা আসবো স্যালারি শিট। স্যালারি শিট কি, হোয়াট ইজ স্যালারি শিট? বেতন। কে কে পাও তোমরা স্যালারি শিট? কেউ পাও? পাও না, তাই না? তোমরা কি পেয়েছো তাহলে? মার্কশিট পেয়েছো। তোমরা পড়াশোনা করছো তাই মার্কশিট পাচ্ছ, পড়াশোনা করে যেদিন চাকরি পাবে সেদিন স্যালারি শিট পাবে, ঠিক আছে। তো এক্সেলে, MS এক্সেলে প্রথমেই তোমাদের মার্কশিট করা দেখালাম, এবার স্যালারি শিট করা দেখাবো। তার মানে এই কাজগুলোই হয় তা নয়, এইগুলো একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি যে ক্যালকুলেশন কিভাবে করতে হয়, লজিক কিভাবে ইউজ করতে হয়, ঠিক আছে। আমি মার্কশিট করাতে গিয়ে তোমাদেরকে ইফটা শেখালাম, গেট বার করতে গিয়ে। এইরকম ইফ তুমি অনেক জায়গাতেই ইউজ করতে পারো। এবার আমি তোমাদের স্যালারি শিটের মাধ্যমে বিভিন্ন রকমের ক্যালকুলেশন দেখাবো, ঠিক আছে। তো স্যালারি শিট ব্যাপারটা বলে দিই। স্যালারি শিট হচ্ছে বেতনের একটা শিট, যে বেতন পায় যারা চাকরি করে তারা তো বেতন পায়, তাদের একটা হিসাব থাকে বেতনের। কেমন হিসাব থাকে? সব ক্ষেত্রে সমান প্রযোজ্য নয়, অনেক রকম চেঞ্জেস হতে পারে, তো আমি একটা আনুমানিক বলেছি, ঠিক আছে, সেটা দেখে নাও। ধরে নাও EMP নেম মানে এমপ্লয় নেম, শর্টকাটে লিখেছি এমপ্লয় নেম, ওদের যে সিটটাতে তার এখানে একটা ডেজিগনেশন থাকে। ডেজিগনেশন মানে কি? ডেজিগনেশন মানে কি জানো না? ডেজিগনেশন মানে হচ্ছে পদ। একটা স্কুলে যদি যারা যারা চাকরি করে সবাই সমান পদে চাকরি করে? করে না। তাহলে বিভিন্ন রকম পদ আছে, এটাকে ডেজিগনেশন বলা হয় ইংরেজিতে। তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টের বাংলা বলো, বাংলা বলো। দপ্তর, বিভাগ, ঠিক আছে। দপ্তর, বিভিন্ন দপ্তরে এমপ্লয় চাকরি করে, তাই না? যেমন এডুকেশন দপ্তর, এডুকেশন দপ্তর মানে স্কুল মানে শিক্ষা দপ্তর। তারপরে আছে তোমার যদি পুলিশ ডিপার্টমেন্ট হতে পারে, ভূমি দপ্তর হতে পারে বাংলায় যদি বলতে যায়, ঠিক আছে। হ্যাঁ, কৃষি দপ্তর হতে পারে, তাই না? এগ্রিকালচার আছে, অনেক রকম আছে। তাহলে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, কোন ডিপার্টমেন্টে সে চাকরি করে সেই এমপ্লয়ের এখানে তথ্যটা থাকবে যে কোন ডিপার্টমেন্টে চাকরি করে। এবার এই যে এখানে লেখা আছে, কি লেখা আছে? বেসিক পে। বেসিক পেটা হচ্ছে তার মূল বেতন। বেসিক পে মানে হচ্ছে মূল বেতন। সে যখন চাকরিতে জয়েন করে তাহলে তার মূল বেতন যেটা সেটা নিয়েই জয়েন করে। এরপরে তার বেতনের ওপর তাকে কিছু ভাতা দেওয়া হয়। ভাতা, ভাতা মানে বোঝো তো? অনেকে ভাতা পাচ্ছে না এখন। কি কি ভাতা পাচ্ছ? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ, আর কি পাচ্ছ? বেকার ভাতা পাচ্ছ, হ্যাঁ। আচ্ছা, তো এই ভাতাগুলোকে অ্যালাউন্স বলা হয়। কি বলা হয়? অ্যালাউন্স। তো এই ভাতা কিন্তু দেয়, তাহলে ভাতা সবাই পায়, ঠিক আছে। বেকাররাই শুধু ভাতা পায় না, চাকরিজীবীরাও ভাতা পায়, এবং এই ভাতা নিয়ে আন্দোলন চলে, ঠিক আছে। আচ্ছা, তাদেরকে এক্সট্রা ভাতা কি কি দেওয়া হয় দেখে নাও। এক মিনিট। ভাতা সবাই পায়। কি কি ভাতা পায়? এই যে ডিএ, আমরা ডিএ শুনেছো? ডিএ নামটা শুনেছো কি কেউ? যারা চাকরি করে তারা ডিএ পায়, ঠিক আছে। ডিএর পুরো নাম হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, যেটাকে বাংলায় বলা হয় মহার্ঘ ভাতা। মহার্ঘ, মহার্ঘ ভাতা বলা হয়। মহার্ঘ মানে আমি জানি না, ঠিক আছে, হ্যাঁ। তো এইটা হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স। তাহলে ও যে বেতনটা পায় তার উপর একটা পার্সেন্টেজ তাকে মহার্ঘ ভাতা দেওয়া হয়, ডিএ দেওয়া হয় একটা পার্সেন্টেজ, ঠিক আছে। কত পার্সেন্টেজ ডিএ দেওয়া হয়?
বর্তমানে আমাদের রাজ্য সরকার এখন ধরে নাও 18% দিচ্ছে, এখন 18% দিচ্ছে। ও যা বেসিক পে তার 18% ওকে দিয়ে দিচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট দেখা গেল 40% বা 52% দিচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টে যারা চাকরি করে তাদের বেসিক পের তারা 52% ডিএ পাচ্ছে। সুতরাং রাজ্য সরকার কেন্দ্র সরকারের মধ্যে ডিএর পার্থক্য আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা ছাড়াও তাদেরকে একটা এইচআরএ দেওয়া হয়। এইচআরের মানে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স। এইচআরএ মানে কি? হাউস রেন্ট অ্যালাউন্স মানে হচ্ছে বাড়ি ভাড়ার জন্য যে টাকাটা দেওয়া হয়। মানে প্রত্যেকটা এমপ্লয়কে যারা দূর থেকে এসে চাকরি করে তাদেরকে বাড়ি ভাড়ার জন্য টাকা দেওয়া হয়, যাতে সে তার কর্মস্থলের কাছাকাছি থাকতে পারে। বোঝা গেল? যদি তাকে কোয়ার্টার দেওয়া হয়, ঠিক আছে, তাহলে বাড়ি ভাড়া দেবে না। অনেক এমপ্লয় কোয়ার্টার পায়। কারা কারা কোয়ার্টার পায় জানা আছে তোমাদের? রেলে কাজ করে, হেলথে কাজ করে। হেলথে বলতে কি, দেখবো হসপিটালে কোয়ার্টার থাকে না, হসপিটাল ডাক্তার নার্সদের কোয়ার্টার থাকে, তাদেরকে এইচআরএ দিবে না, ঠিক আছে, যদি কোয়ার্টার থাকে। ওকে, এইচআরের আবার একটা শর্ত আছে, দুজন স্বামী স্ত্রী দুজন যদি চাকরি করে তাহলে দুজনের এইচআরএ যা পাবে সেটা যেন 12,000 ক্রস না করে, অর্থাৎ মাসে 12,000-এর বেশি দিবে না। বোঝা গেল? এইচআরএ কত পার্সেন্ট দেয়? 12%। এবার কারোর বেতন যদি 1 লাখ টাকা হয়, বেসিক পে যদি 1 লাখ টাকা হয়, তাহলে তোর এক মাসে 12,000 টাকা এক্সট্রা এইচআরএ পেয়ে যাচ্ছে। এবার দুজন চাকরি করছে, তাহলে দুজন তো 12,000 ক্রস করে যাবে, তাই না? সেক্ষেত্রে কিন্তু সরকার ওদেরকে মাসে 12,000-ই দিবে, তার বেশি দেবে না। ওকে, তো এত নিয়ম চেনা দরকার নেই, আমরা ক্যালকুলেশন শিখব। মেডিকেল অ্যালাউন্স দেওয়া হয়। মেডিকেল অ্যালাউন্স অর্থাৎ মানে অসুখের জন্য 500 টাকা করে, এটা আমাদের এমপ্লয়, এখন আমাদের গভর্নমেন্ট 500 টাকা করে দেয় পার মান্থ, ঠিক আছে, মাসে। হ্যাঁ, অনলি। হ্যাঁ, এত কম কেন? বেতনটা কি করতে দিচ্ছে? এইগুলো তো যোগ হচ্ছে, সব কিছু দিয়ে গুছিয়ে ওর বেতনটা কত হচ্ছে, আসে, ঠিক আছে, জায়গায় আসো। টিএ, আচ্ছা, টিএ মানে হচ্ছে ট্রাভেলিং অ্যালাউন্স। আচ্ছা, তোমাদের আরও কিছু বলে দিই, অ্যালাউন্স অনেক রকমের আছে। হিল অ্যালাউন্স আছে, কনভে অ্যালাউন্স আছে, বিভিন্ন রকমের অ্যালাউন্স হয়, এক একটা জায়গায় প্রযোজ্য হয়। সব অ্যালাউন্স সবাই পায়ও না, ঠিক আছে। সাধারণ একজন এমপ্লয় যেগুলো পায় সেগুলো আমি বলছি। ডিএ পায়, এইচআরএ পায়, এমএ পায়, ঠিক আছে। টিএ সবাই পায় না। ট্রাভেলিং অ্যালাউন্স অর্থাৎ যাতায়াতের জন্য তাকে খরচা দেওয়া হয়। কিছু কিছু এমপ্লয় আছে যাদেরকে ধরানো ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হয়, তাদেরকে হয়তো টিএ দেওয়া হয়। সাপোজ এখন পুলিশ, একজন পুলিশকে তো গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে হয়, তাকে কিন্তু টিএ দেওয়া হয় না। টিএ দেওয়া হয় না কেন? তাদেরকে গাড়ি দিয়ে দিয়েছে। পুলিশ ডিপার্টমেন্টে গাড়ি থাকে, দেখো ওরা গাড়িতে করে ঘুরে বেড়ায়, তার মানে ওই গাড়িটা দিয়ে দিয়েছে। একজন বিডিও যদি এদিক ওদিক যায়, তাকে আলাদাভাবে টিএ দেবে না, তাকে কি দিয়ে দিয়েছে? গাড়ি দিয়ে দিয়েছে, ঠিক আছে। কিন্তু যে এমপ্লয় তাকে ঘুরতে হয়, তার গাড়ি নেই, সেক্ষেত্রে তাকে টিএ দেওয়া হয়, সে তার টিএর ক্লেম করতে হবে, ওকে, ঠিক আছে। তাহলে এতগুলো ভাতা দেওয়া হলো, ডিএ দেওয়া হলো, এইচআরএ, এমএ, টিএ দেওয়া হলো। তাহলে বেতনের সাথে একটা পার্সেন্টেজ এগুলো দেওয়া হলো। দেওয়ার পরে দিয়ে গ্রস বের হবে। গ্রস মানে কি? তোমার যোগ হবে, বেসিকের য টাকা, ডিএতে কত টাকা হলো, এইচআরএ কত টাকা হলো, এমএ কত টাকা হলো, টিএ দিয়ে কত টাকা হলো, সব মিলে আরও যদি কিছু ভাতা থাকে সেগুলো যোগ হবে, ঠিক আছে। সবাই সব ভাতা তো পায় না, দিয়ে যেটা হবে সেটা তার কি হবে? গ্রস স্যালারি হবে। এতগুলো তাকে দিল, দেওয়ার পর এবার কাটার পাট আসছে। এবার স্যালারি থেকে কিছু জিনিস কাটবে। কি কি কাটবে? কাটার জন্য আছে, প্রথমত হচ্ছে পি ট্যাক্স। পি ট্যাক্স হচ্ছে প্রফেশনাল ট্যাক্স। পি ট্যাক্সটা আমি যে 2% লিখেছি, 2% নয়, পি ট্যাক্সের স্ল্যাব আছে। যাদের বেতন যেমন তাদের সেরকম ট্যাক্স কাটে, ঠিক আছে। দেখা গেল যে যাদের 10,000-এর বেশি গ্রস স্যালারি, 10,000-এর বেশি আছে, ঠিক আছে, তাদের 110 টাকা কাটবে। যাদের 15,000-এর বেশি তাদের 130 টাকা কাটবে। যাদের 20,000-এর বেশি তাদের 150 টাকা কাটবে, ঠিক আছে। তো হ্যাঁ, 30,000, 40,000 মানে এইরকম স্ল্যাব আছে, ঠিক আছে। যে হ্যাঁ, স্ল্যাব 1,250,000-র ওপরে 250 পর্যন্ত মানে লাস্ট আছে পি ট্যাক্সটা, ঠিক আছে। দেখো, পি ট্যাক্সটা প্রত্যেক মাসেই দিতে হয়, এটা কিন্তু প্রতি মাসে দিতে হয়। 1 লাখ বেতন হলে তার পি ট্যাক্স যেটা স্ল্যাবে আছে সেটা দিতেই হবে, ওকে, ঠিক আছে। কিন্তু তাদের একটা ইনকাম ট্যাক্স দিতে হয় বছরের শেষে। বছরের শেষে আবার একটা কী দিতে হবে? ইনকাম ট্যাক্স দিতে হবে, আই ট্যাক্স বলা হয়। ইনকাম ট্যাক্সটা হচ্ছে, ওটাও গভর্নমেন্ট একটা স্ল্যাব করে দিয়েছে। আগে যেমন ছিল, দেখা গেল যে 6 লাখের ওপর যদি তোমার ইনকাম হয় বছরে, তাহলে বাকি যে টাকাটা আছে তার 10% বা 20% দিতে হবে ইয়ারে। তো কারো বেতন যদি 1 লাখ টাকা হয়, বছরে ক লাখ টাকা হবে? 12 লাখ টাকা। তাহলে 6 লাখ বাদ দিয়ে বাকি যে 6 লাখ টাকা হলো, 6 লাখের যদি 20% করি তাহলে কত টাকা হচ্ছে ট্যাক্স?
করো 6 লাখের 20%, বলো পার্সেন্টেজ ক্যালকুলেশন করবে তো, বলো কত হবে? হ্যাঁ কত হচ্ছে করতে হবে, তাহলে কত হচ্ছে? একক, দশক, শতক, হাজার, অয়ত, লক্ষ ইন্টু 12/100। এখানে প্রথমে কি দিতে হবে? সমান চিহ্ন, তাই না? তাহলে কত হলো? 72,000 টাকা তাকে ট্যাক্স লাগছে, ওটাই বছরে দিতে হবে। এটা আমি একটা গল্প শোনা, এর কিন্তু অনেক ভাগ আছে, তুমি যখন চাকরি করবে তখন সব শিখে যাবে, ঠিক আছে? আমি তোমাদের একটা অ্যাপ্রক্স ধারণা দিলাম, ঠিক আছে? ভাগ আছে মানে কি, এই যে 6 লাখ টাকা ওর এক্সট্রা ইনকাম হয়েছে বছরে, 6 লাখ পর্যন্ত ছাড় দিয়ে দিয়েছে, ঠিক আছে? বাকি 6 লাখের পর 20% নিল। এই যে 6 লাখ যে থাকলো তার মধ্যে তার যদি কিছু এলআইসি করা থাকে, তার যদি কোনো জায়গায় জমা থাকে, সে যদি লোন নিয়ে থাকে তাহলেও কিছু ছাড় পাবে ওখান থেকে, ঠিক আছে? এগুলো ছাড়ের ব্যাপার। ওই জন্য দেখবে ম্যাক্সিমাম গভর্নমেন্ট এমপ্লয়ীদের এলআইসি বেশি করে করা থাকে, কোনো ফান্ডে জমা থাকে বা লোন টোন নেওয়া থাকে, এরকম একটা ব্যাপার থাকে। এই টাকাটা দিতে হবে সরকারকে, ঠিক আছে? এটা ইয়ারলি দিতে হয়, সেটাকে বলা হয় ইনকাম ট্যাক্স, আই ট্যাক্স বলা হয়। আর পি ট্যাক্সটা, এই যে প্রফেশনাল ট্যাক্স, এই ট্যাক্সটা কিন্তু প্রত্যেক মাসে বেতন থেকে কেটে নেবে, ঠিক আছে? কেটে নেবে। তাহলে একটা জিনিস কাটলো, আমার যে স্যালারিটা জমলো সেখান থেকে প্রথমে কি কাটলো? হ্যাঁ, এবার আসবে পিএফ কাটবে, পিএফ। এই আসতে এগুলো জেনে নাও, তখন চাকরি পাওয়ার পর তোমাকে যদি না দেয় তখন তুমি বলতে পারবে যে এটা আমাকে দেয়নি কেন, ঠিক আছে? পিএফ হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। এই যে টাকাটা তার বেতনের থেকেই তার জন্য মানে গভর্নমেন্ট কি করবে, টাকা কেটে রাখবে। এই টাকাটা তার টাকাটাই কেটে রাখছে, ঠিক আছে? প্রভিডেন্ট ফান্ডে কেটে রাখা হয়। দেখা গেল তার যে বেসিক পে মিনিমাম 6% তাকে কাটাতে হবে, এটা কিন্তু রুলস। বেসিক পের 6% কাটাতে হবে মিনিমাম, ম্যাক্সিমাম ও বেশি কাটাতে পারে। প্রত্যেক মাসে এটা বেতন থেকে কেটে রাখবে। কাটার পর সেই টাকাটা তার একটা অ্যাকাউন্ট থাকবে, যেটাকে পিএফ অ্যাকাউন্ট বলা হয়, প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টে জমা হতে থাকবে প্রত্যেক মাসে। কেউ হয়তো 2,000 কাটায়, কেউ 3,000 কাটায়, যার যেমন বেসিক সেই অনুযায়ী মিনিমাম স্ল্যাবে এসে সে একটা কাটায়, ঠিক আছে? সর্বাধিক ও অনেকটাই কাটাতে পারবে, যত টাকা বেসিক পে পায় তত টাকায় কাটিয়ে দিতে পারবে ইচ্ছা করলে। তো অত টাকায় যদি আমি জমা রেখে দিই তাহলে খাবো কি, তাই না? তো অনেকে রাখেও, যাদের এক্সট্রা ইনকাম আছে বা আদার্স ইনকাম আছে তারা রাখে। তো ওই টাকাটা ওর বেতন থেকে জমা হতে থাকবে, এবং যখন সে রিটায়ার্ড করবে, 60 বছর বয়স চাকরি করলো, 60 বছর পর্যন্ত দিয়ে যখন রিটায়ার্ড করবে সেই টাকা সুদ সমেত একসাথে সে ফেরত পাবে। দেখবে যারা চাকরিজীবী রিটায়ার্ডকালীন এক সময় অনেক টাকা পায় একসাথে। কী করে পায়? তার প্রভিডেন্ট ফান্ডের টাকা থাকে, একটা গ্র্যাচুইটি দেয় এক্সট্রা, ঠিক আছে? তো এই টাকাগুলো সে পায়, এই কারণেই পায়, কারণ চাকরি যখন শেষ হয়ে যাবে তাতে ইনকাম থাকবে না। এই জমানো টাকাটাই তখন মানে প্রথমে কী বলো তো, বেতন থেকে যখন কাটে গায়ে লাগে না, ও ভেবে নেয় যে আমার এই টাকাটাই বেতন, ঠিক আছে? সেই কাটতে কাটতে জমতে 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 সেই 60 বছর বয়সে গিয়ে তখন একসাথে অনেক টাকাটা পায়, সেটা তার ভবিষ্যতের কাজে লাগবে, ঠিক আছে? ভবিষ্যতে কাজে লাগবে না। তোমার যদি বয়স 60 বছর বয়স হয়ে গেছে, বুড়াবুড়ি হয়ে গেছে, এবার ধরে নাও ছেলে মেয়ে তোমাকে খেতে দিল না, আর টাকা যদি তোমার কাছে থাকে সবাই তোমাকে দেখবে, আর টাকা না থাকলে কেউ দেখবে না, ঠিক আছে? আচ্ছা, প্রভিডেন্ট ফান্ড বুঝতে পারলে? প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে? এটা কাটবে বেতন থেকে। নেক্সট আর কি কাটতে পারে? লোন। এই লোন ব্যাপারটা হচ্ছে আমার জমানো প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা, সেখান থেকে আমি ইচ্ছা করলে লোন নিতে পারি। লোন মানে কি, দেখা গেলো যে আমার এখন টাকার দরকার, বাড়ি করতে হবে, মেয়ের বিয়ে দিতে হবে, ছেলের বিয়ে দিতে হবে, তোমার ইমিডিয়েটলি টাকার দরকার। যে চাকরি করছে তারা ভালো জানে এগুলো, ঠিক আছে? তখন এইটা তার টাকার লোন, এই টাকার ইন্টারেস্ট দিতে হয় না তাকে, এটা তো আমারই জমানো টাকা, তাই না? আমার জমানো টাকা থেকে আমি কিছু টাকা নিতে চাইছি, সেই লোনটা আমি ক্লেম করতে পারি। তখন সেই লোন নিলে তার বেতন থেকে আবার কেটে জমা করবে, মানে পিএফ কমতে দেওয়া যাবে না, তার বেতন থেকে এক্সট্রা আবার কেটে কেটে জমা করতে হবে মাসে মাসে। তখন ওই 20 কিস্তিতে কেটে 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 জমা করে দেওয়া হয়, ঠিক আছে? তো এইটা লোন নিতে পারে। তাহলে কাটার পার্ট বলতে টোটাল ডিডাকশান কী কী হলো? পি ট্যাক্স হলো, পিএফ হলো, লোন হলো, এইগুলো তার বেতন থেকে কাটার পার্ট। লোন সবারই যে নেয় তার বসবে, না হলে বসবে না, ঠিক আছে? আচ্ছা, দিয়ে তাহলে তার নেট স্যালারি হাতে কত টাকা দাঁড়াবে? তাহলে যে আমার গ্রসটা হয়েছিল সেখান থেকে টোটাল ডিডাকশান, অর্থাৎ এই তিনটে যোগ করে যেটা আসছে সেটাকে যদি বিয়োগ করে দিই তাহলে হাতে যেটা আসবে সেটা হবে আমার নেট স্যালারি। তাহলে এই স্যালারি ক্যালকুলেশন শিটটা এবার তোমাদেরকে করতে হবে। এবার তোমরা এক্সেলে এইটা লিখবে, ঠিক আছে? এমপ্লয়ি নেম, ডেজিগনেশান, ডিপার্টমেন্ট, বেসিক, তারপরে এই যে এগুলো ডিএ, এইচআরএ, এমএ, টিএ, গ্রস, পিট্যাক্স, পিএফ, লোন,
টোটাল ডিডাকশান লিখতে পারো বা টিডি লিখতে পারো, আর নেট স্যালারি লিখবে, দিয়ে ক্যালকুলেশনগুলো বার করবে। এটা তার বেসিক পে, ডিএ 12% বা 18% যাই দিই না কেন তার পার্সেন্টেজ, এইচআরএ, এমএ, টিএ, গ্রস বার করবে, এটা বার করবে। কি করে বার করবে? তাহলে এক্সেলে আমি একটা সিট খুলি, এই পাশে এটা 3 নাম্বার সিটে করেছিলাম, 2 নাম্বার সিটে কী ছিল, এগুলো ছিল 3 নাম্বার সিটে। এটা কি ছিল আমাদের মার্কশিট, তাই না? নাম দিয়ে দেয়, এটা নাম চেঞ্জ করা যাবে, এই সিটের নাম চেঞ্জ করতে পারো, ঠিক আছে? সিটটার নাম কি করে চেঞ্জ করবে? দেখো এই সিটের উপর ডাবল ক্লিক করলে নামটা এডিট করার জায়গা দিয়ে দেয়, এখানে দিয়ে দিলাম মার্কশিট, ঠিক আছে? মার্কশিট। এবার পাশে আমি আরেকটা সিট নিয়ে নিলাম, এইটার উপর ডাবল ক্লিক করে এডিট করতে পারো, অথবা রাইট ক্লিক করেও রিনেম বলে একটা সিট আছে, দেখবে রিনেম, এই যে রিনেম, রিনেম করলেও এখানে স্যালারি, স্যালারি, ওকে, এইভাবে। তাহলে আমি একটা স্যালারি এখান থেকেই করবো না, কোনো একটা সিট ওপেন করে দেখি। আচ্ছা ধরে নাও স্যালারি সিটটা বানালে, ঠিক আছে? কীভাবে করবে? এখানে সিরিয়াল নাম্বার দিয়েছি, এমপ্লয়ি নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, বেসিক পে, ডিএ, এইচআরএ, এমএ, টিএ, গ্রস, পিট্যাক্স, পিএফ, লোন, তারপরে আছে কি টিডি, টোটাল ডিডাকশান এবং নেট স্যালারি। এবার আমাকে এই ঘরটাতে দিয়ে বার করতে হবে। সাপোজ ধরে নাও কারো বেসিক পে 21,000 টাকা, কারো 25, 35, এরকমভাবে বেসিক পেগুলো লেখা আছে, ঠিক আছে? এই বেসিক পে তোমরা যখন কোনো চাকরিতে জয়েন করবে, অ্যাডভার্টাইজমেন্টেই লেখা থাকে তার বেসিক পে কত টাকা, ঠিক আছে? লেখা থাকে যে বেসিক পে এত টাকা লেখা থাকে, ঠিক আছে? তাহলে ডিএ কত পার্সেন্ট বার করতে বলেছি আমি? ডিএ বলেছি এখন ধরুন আমি 18%ই দিচ্ছি, ঠিক আছে? তাহলে বললাম যে ডিএ 18% বার করো, তাহলে বেসিকের বলেছি ডিএ হচ্ছে 18% অফ বেসিক পে, অর্থাৎ বেসিক পের 18%। তাহলে এই ঘরটায় কি লিখবো বলো? তাহলে 18% বার করতে হবে, কি লিখবে? ইকুয়াল টু 21,000 ইন্টু 18/100, তাই তো? বা পার্সেন্টেজ দিলেও হয়, এটা দিলেও হয়, তাহলে এটা বেরিয়ে যাবে। কিন্তু সবারই যে হয়ে গেল 21,000-এ 18% করেছো, তাই সবারই সেল অ্যাড্রেস দিতে হবে, ওই যে ভুলটা আবার হলো, ঠিক আছে? তাহলে এখানে আমাকে 21,000 না লিখে কি দিব আমি? যে সেলে ছিল, কোন সেলে ছিল? E2। আচ্ছা এইখানে তোমাদের একটা প্রবলেম হচ্ছে, আমি এটাকে টেবিলে কনভার্ট করেছি বলে প্রবলেম হচ্ছে, তাই সেল অ্যাড্রেস না দেখিয়ে তোমাদেরকে টেবিলের নাম দেখাচ্ছে, ঠিক আছে? এবার দেখো সবারই আলাদা হয়ে গেছে, এটা আমি একটু ঠিক করে দিই, দিয়ে তোমাদের দেখাচ্ছি, ওকে? আচ্ছা দেখো এদিকে একটু দেখাও, তাহলে এখানে কি করলাম? E2 ইন্টু 100 বা E2 18%, তাহলে 18% বেরিয়ে গেল। এইচআরে কত পার্সেন্ট বলেছি একটু দেখে না? 12%। তাহলে কি লিখবো আমি এখানে? সমান চিহ্ন, কার 12%? বেসিক এর 12%, তাই না? বেসিক এর 12%, তাহলে বেসিক মানে কি আমার? E2, এর মানে কি? ইন্টু 12%, হলো, এন্টার, বেরিয়ে গেল। এম এ ক টাকা? এম এ নর্মালি জেনারেলি বলেছি 500 টাকা ফর অল, ঠিক আছে? তাহলে 500 যেহেতু বলে দিয়েছি, তাই আমাদেরকে এখানে এক্সট্রাভাবে কিছু করার দরকার নেই, নর্মালি তুমি 500 টাকা বসিয়ে দাও, ঠিক আছে? টিএ, একে টিএ দিব না আমি, তাই জিরো করে দিলাম, ঠিক আছে? টিএ আমাদের কিছু নয়, টিএ সবাই পায় না, যারা পায় তাদেরকে দিব, এখন দিচ্ছে না, 0। তাহলে এবার গ্রস বার করতে হবে। গ্রস মানে কি? গ্রস মানে বলা হয়েছে বেসিক প্লাস ডিএ, এইচআরএ, এমএ, টিএ সবগুলো যোগ করে গ্রস বার হবে। তাহলে গ্রসের ঘরে কি লিখবো বলো? ইকুয়াল টু বেসিক, হ্যাঁ, E2 প্লাস F2 প্লাস G2 প্লাস H2, আর কিছু আছে? I2 আছে, প্লাস I2 আছে, তাই না? 0 হোক, 0 যোগ হবে, কিন্তু পরে যদি বসে তখন তো আবার তোমাকে চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে এইটা হলো, ঠিক আছে? হয়েছে এটা? আচ্ছা এই যোগটা আমরা একটু আলাদাভাবে করতে পারি, এইভাবে করতে পারো তুমি যোগ। সাম ফাংশান বলেছিলাম, সাম ফাংশানের কাজ কি? যোগ দেখানো না? তাহলে সাম ফাংশান ইউজ করেও করতে পারো। ওটা কীভাবে করবে দেখো, সাম SUM সমান চিহ্ন অবশ্যই দিবে, নাহলে হবে না। তাহলে সাম SUM, সাম প্রথম বন্ধনী দাও, দিয়ে যোগ করবে E2 থেকে
I2 পর্যন্ত, তাই না? তাহলে এটা এইভাবে লিখে দাও যে E2 এই যে রেফারেন্স অপারেটর কোলন I2, E2 থেকে I2 যোগ করে দাও, আর কিছু লিখতে হবে না, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মেরে দাও। ঠিক আছে, সেমই এসছে, ঠিক আছে? এটা বুঝতে পারলে এটা কী দিলাম আমি? কোলন চিহ্ন দিলাম, কোলন, ঠিক আছে? কমা কমা দিয়ে লিখলেও পারতে, E2 কমা F2 কমা G2 কমা H2 কমা I2 এটা লিখলেও হতো, কিন্তু অতগুলো কমা দিলে আমি এটা একটু শর্টকাট করার জন্য কি বললাম, E2 থেকে I2 পর্যন্ত, ঠিক আছে? তাহলে কিন্তু পুরোটা রেঞ্জটা যোগ করে নেবে। আরও শর্টকাট আছে যোগ করার, এখনই শেখাবো না, ওটা পরে শিখবে, ঠিক আছে? আরও শর্টকাটে তুমি টোটাল বার করে নিতে পারবে, ঠিক আছে? আরও শর্টকাটে টোটাল বার করা যায়, সেটা তোমরা পরে শিখে যাবে যে আরও শর্টকাটে। জাস্ট এখানে সিলেক্ট করব আমি, দিয়ে এখানে বেরো টোটাল, দেখো তাই টোটাল বেরিয়ে গেল। তাহলে শর্টকাট এখনই সব শর্টকাট শিখে গেলে তোমরা নিয়মই বুঝতে পারবে না, ঠিক আছে? তাই আগে নিয়মে করবে, পরে শর্টকাটে আসবে। গ্রস হয়ে গেল। পি ট্যাক্স, দেখো পি ট্যাক্সটা কিন্তু স্ল্যাবে আসে, স্ল্যাবটা লজিক দিয়ে করতে হয়। যদি তার গ্রস এত হয় তাহলে এত টাকা পি ট্যাক্স হবে, সেই লজিকটা আমি এক্ষুনি দেখাচ্ছি না, আমি আপাতত বললাম 2% করে সবারই পি ট্যাক্স কেটে নাও। গ্রস স্যালারি যত টাকা হচ্ছে তার 2% করে পি ট্যাক্স কেটে নাও। তাহলে গ্রসের 2%, তাহলে কি লিখবো? ইকুয়াল টু J2, J2 হচ্ছে গ্রস, তাই না? J2 ইন্টু 2/100 বা পার্সেন্টেজ সাইন দাও, কাটলাম। বাবা কত টাকা হয়েছে? 500 টাকা হয়ে গেল, যে অনেক টাকাই কেটে গেলো। 1%ই কাটি, বেশি কাটতে হচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, 100, এটা ঠিক আছে মোটামুটি। আচ্ছা, পিএফে কত পার্সেন্ট? বেসিকের 6% মিনিমাম, ঠিক আছে? তাহলে বেসিকের 6%, তাহলে বেসিক কোন সেল অ্যাড্রেস? E2 এর 6/100, বেসিকের 6%। লোন 0, লোন নেয়নি। টিডি কী হবে? পিএফ প্লাস পি ট্যাক্স প্লাস লোন, তিনটে যোগ হবে টিডি। তাহলে এটা যোগ করতে গেলে আমরা কি লিখব? সাম লিখবে, ঠিক আছে? হ্যাঁ, এই না J2 না, K2, L2 এবং M2, K2 থেকে M2 পর্যন্ত, ঠিক আছে? আরেকটু শর্টকাট শিখিয়ে দিই। ফার্স্ট ব্র্যাকেট দিলে এইখানে ক্লিক করলে K2 থেকে টেনে দাও, এই পর্যন্ত যোগ করো, দেখো নিয়ে নিয়েছে K2 থেকে M2। তাহলে আরেকটু শর্টকাট হলো, লিখতে হলো না, ঠিক আছে? নেট স্যালারি কী হবে বলো এবার? তাহলে হাতে ক টাকা থাকবে? ও 21,000 টাকা বেসিক পে, 27,000 টাকা হয়েছিল, গ্রস মাইনাস টিডি, অর্থাৎ এটাকে বিয়োগ করতে হবে, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু গ্রস কোন সেল অ্যাড্রেস? এটা J2 মাইনাস N2 দিয়ে এন্টার। এইটা হলো তার গ্রস স্যালারি। এটা একজনের বার করলাম, এবার বাকি সবার তো বার করতে হবে। তাহলে কি করব? জাস্ট এইটাকে ধরে ড্র্যাগ করে দিলেই সবারই বেরিয়ে যাবে। তো একটা করে ড্র্যাগ না করে সবকে এই রোটা পুরোটা সিলেক্ট করো, এই কোণা ধরে এখানে টেনে দাও, সবারই অটোমেটিক বেরিয়ে গেল। এবার একটা প্রবলেম হয়ে গেল, লোনটা দেখো সিরিজ নিয়ে নিয়েছে, লোনটা 1 2 3 4 করে নিয়ে নিয়েছে। লোনটাকে আবার জিরোটাকে ধরে টানলে সব জিরোই চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ, লোন নেয়নি কেউ, টিএ কাউকে দিইনি আমি, টিএ সবারই কী আছে? 0 আছে। তাহলে দেখো এই ব্যক্তির 48,500 টাকা ছিল বেসিক পে, তাহলে গ্রস হয়ে দাঁড়ালো কত? 63,000 টাকা। সমস্ত কিছু ট্যাক্স ম্যাক্স কাটার পর সে হাতে পাচ্ছে কত টাকা? 60,000 টাকা। তাহলে 48,000 থেকে 60,000 টাকা তার বেতনটা। তাহলে কারো বেসিক পে যদি 50,000 হয় বা 70,000 হয়, তাহলে বেতনটা কোথায় যাবে বুঝতে পেরেছো? কারণ বেসিক পের উপর পার্সেন্টেজে ওর ডিএ পাই, এইচআরএ পাই, ঠিক আছে? এইটা এবার ডিএ যদি বাড়িয়ে দেয়, যেমন আমাদের রাজ্য সরকার এখন 18% দিয়ে দিচ্ছে এবং আন্দোলন করছে সমস্ত এমপ্লয়িরা যে সেন্ট্রাল গভর্নমেন্ট 52% দিয়ে দিচ্ছে, তাহলে আমাদেরকে কেন 18% দেওয়া হচ্ছে? আরও বাড়ানো হোক, আরও বাড়ানো হোক। এবার রাজ্য সরকার হয়তো আরও 3% বাড়ালো, আস্তে আস্তে দিচ্ছে, যে 3% বাড়াচ্ছে, 4% বাড়াচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, না 20% করেনি, বকেয়া আছে 25%, সেটা দিবে, ঠিক আছে? কবে দিবে জানি না। তো তাহলে স্যালারি শিটের ব্যাপারটা বুঝতে পারলে? স্যালারি শিটে আমরা কি শিখলাম? বেতনের হিসাব শিখলাম না ক্যালকুলেশন শিখলাম? ক্যালকুলেশন শিখলাম, পার্সেন্টেজ ক্যালকুলেশন কী করে করতে হয়, ঠিক আছে? এই ক্যালকুলেশনের লজিকও আমরা শিখব, ঠিক আছে? যে লজিক বলতে কি, এবার আমি তোমাদের বললাম যে টিএ দিব কিছু এমপ্লয়িকে যাদের ডেজিগনেশন হচ্ছে অফিসার, তাদেরকে আমি টিএ দিব, ঠিক আছে? আর কাউকে দেবো না। যারা অফিসার তারাই টিএ পাবে, বা অফিসার আর ম্যানেজার এই দুটোকে আমি টিএ দেবো, বাদ বাকি কাউকে টিএ দেবো না।
হ্যাঁ অফিসার এবং ম্যানেজার এই দুটো ডিজিগনেশন যারা আছে তারা টিএ পাবে, আদার্সওয়াইজ কেউ পাবে না, গ্রুপ ডিরা পাবে না টিএ, ঠিক আছে। আমি বললাম এটা আমি শর্ত দিচ্ছি, এটা আমার কোম্পানি, আমি শর্ত দিলাম, তাই এবার তুমি বার করো। এবার তোমার কোম্পানিতে যদি 1 লাখ এমপ্লয়ি থাকে বা 1000 এমপ্লয়ি থাকে, সবারই তোমাকে হিসাব করে কে কে ম্যানেজার কে আছে খুঁজে 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 তোমাকে টিএ দিতে হবে। এটাকে লজিক দেবো আমি তাহলে, যদি ডেজিগনেশান ইকুয়াল টু কী হয় ম্যানেজার, তাহলে টিএ কত টাকা সেটা অ্যামাউন্টটা বলে দিলাম এত টাকা, ঠিক আছে। আমি বললাম যদি অফিসার হয় তাহলে 1500 টাকা দিব, আর ম্যানেজার হলে 1000 টাকা দিব, ওকে। যদি ডেজিগনেশান অফিসার হয় তাহলে 1500 আর ম্যানেজার হলে 1000, আদার্সরা 0। এই লজিকটা কি লিখবে তুমি টিএর ঘরে বলো, এখানে টিএর ঘরে বসাতে হবে, ঠিক আছে, টিএ ফাঁকা এখানে বসাতে হবে, লজিকটা লিখতে হবে। তাহলে যদি, তাই না, যদি মানে ইফ, ও সমান চিহ্ন দিতে হবে, তাহলে ইকুয়াল টু যদি ডেজিগনেশান সেল অ্যাড্রেস বলো, ইকুয়াল টু বসাতে হবে, ঠিক আছে। কি বলেছি বানানটা যেন ঠিক লিখবে, অফিসার OFFICER এটা হয় যদি ডেজিগনেশান ইকুয়াল টু অফিসার, অর্থাৎ সিটুর ঘরে অফিসার লেখাটা থাকে, তাহলে কত টাকা দেবো বলেছি 1500। এইটা হয়ে গেল একটা ট্রু কন্ডিশান, একটা শর্ত হয়ে গেল, কমা আবার যদি C2 ইকুয়াল টু MANAGER ম্যানেজার এই লেখাটা যদি থাকে তাহলে কত দেবো বলেছি 1000। আদার্স যদি হয় তাহলে এটা ফলস কন্ডিশন, দুটো কন্ডিশন ছিল আমার, অফিসার হলে 1500, ম্যানেজার হলে 1000, আদারওয়াইজ কী হবে 0, দুটো ব্র্যাকেট ক্লোজ হবে তো, ওকে। এবার এন্টার মারি, দেখো এর কত দেখাচ্ছে 1000, এটাকে টেনে দাও, কে কত পেয়েছে এখানে বুঝতে পারছো, 1000, তারপর 1500, মানে সব কটাই ম্যানেজার। এই ম্যানেজার থেকে এবার প্রমোশন পেয়ে সে অফিসার হয়ে গেল, অফিসার করে দিই, অফিসার কই, অফিসার আছে, এই অফিসার যদি 0 করে দিল তো এটা ছোট অফিসার হয়ে গেল, ঠিক আছে, হ্যাঁ, তার জন্য ওকে 0 করে দিল। দেখো তাহলে এই OFCR এই অফিসারটাকে 0 কেন করলো, আমার শর্তে বলা হয়েছিল OFFICER এই বানানটা থাকলেই সে 1500 পাবে, এই OFCR থাকলে তো পাবে না, তাই না, তার জন্য সে পাচ্ছে না। ওকে, ম্যানেজার করো, দেখো আবার 1000 হয়ে গেল। এই যে এই গ্রুপ ডি থেকে প্রমোশন হয়ে ম্যানেজার হয়ে গেল ধরে নাও, দেখো অটোমেটিক টিএ হয়ে গেল কত 1000 টাকা। তাহলে চেঞ্জেস করতে হলো আমার কিছু করতে হলো না, একবার লজিক ইউজ করা থাকলে তোমার স্যালারি সিটে অটোমেটিক চেঞ্জেস হবে, কিন্তু সব রকমের শর্ত তোমাকে দিয়ে রাখতে হবে। বোঝা গেল কি? আচ্ছা, তাহলে এইরকমভাবে লজিক তোমাদের আমি পরে দেব, লজিক আছে এক্সেলে, আরও লজিক আছে, সেই লজিকগুলো যদি এখনই দেখায় তাহলে একটু এই দেখো লজিক দিয়ে পরে ক্যালকুলেশন করবো আমরা, ঠিক আছে। যেমন একটা লজিক দিয়ে বলি যে তোমাদেরকে প্রিট্যাক্সের যে স্ল্যাবটা এখানে বলে দেওয়া হয়েছে, গ্রস স্যালারি 35,000-এর উপর হলে 250 টাকা, 30,000-এ 200, 25,000-এ 150, 15,000-এ 130, আর 110 এরকম আছে বা কিছু একটা আছে, ঠিক আছে। কত আছে 110, এইটা হচ্ছে ট্যাক্সের স্ল্যাব, ঠিক আছে। ওদিকে দিয়েছিলাম তখন আমার ভালো কন্ডিশন ছিল তাই দিয়েছিলাম, আবার এখন দিব না, ঠিক আছে। হ্যাঁ, তাহলে যে কাজ করবে তোমার কোম্পানিতে, যে কাজ করবে, যে এমপ্লয় যারা এক্সেলে কাজ করবে তাদেরকে এগুলো জানতে হবে, লজিকগুলো বার করা শিখতে হবে। যদি বার করতে পারো তবে তোমাকে নেবে, আদারওয়াইজ কিন্তু নেবে না। তোমাকে প্রথমেই টেস্ট করবে, দেখবে আমি শর্ত দিয়ে দিলাম এই ব্যাপার করে দেখাও, তুমি যদি এক্সেলে ইফটা ভালো করে লিখতে পারো তাহলে তোমাকে চয়েস করবে, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার। এই যে এই শর্ত দিয়ে বার করাটা পরের দিন ক্লাসে তোমাদের করাবো আমি, ঠিক আছে, আজকে করাচ্ছি না। আজকে তোমরা মার্কশিটের ওইটা করবে আর এই স্যালারির নর্মাল ক্যালকুলেশনটা করবে এবং এগুলোকে সেভ করে রাখবে, ঠিক আছে। সেভ না করে রাখলে কি হবে, পরবর্তীতে এর পরেই আবার কন্ডিশন দিব, ওইটার পরেই আবার অ্যাপ্লাই করব, ঠিক আছে। প্রত্যেক দিন নতুন নতুন করে এন্ট্রি করতে হবে, নতুন নতুন করে সেভ করতে হবে, এটা যেন না হয়, তাই এটাকে সেভ করে রাখবে, ঠিক আছে। টোটাল সিটটাকে সেভ করে রাখবে, নর্মালি এই ক্যালকুলেশন করবে, তারপরে কন্ডিশান দিয়ে। আচ্ছা, প্রিট্যাক্সের কন্ডিশানটা আমি করে দিই, প্রিট্যাক্সটা দেখিয়ে দিই, ঠিক আছে। এইটা জাস্ট এটা আজকে দেখিয়ে দিই, প্রিট্যাক্সের স্ল্যাবটা দেখে না ভালো করে। ক্যালকুলেট প্রিট্যাক্স উইথ দ্য ফলোয়িং কন্ডিশান, গ্রস স্যালারি 35,000-এর উপরে হলে 250, 30-এর ওপর হলে 25-এ 150,
15,000 130, 10,000 110, আর 10,000 নিচে যাদের বেতন তাদের ট্যাক্স লাগবে না। 10,000 নিচে বেতনে ট্যাক্স লাগে না, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ট্যাক্সের জন্য বেতন কমে লাভ নাই। ভাববে যেন লাখ লাখ টাকা ট্যাক্স দিতে পারি, ঠিক আছে? তুমি যদি 1 লক্ষ টাকা ট্যাক্স দিতে পারো, তার মানে তোমার ইনকাম কতটা আছে বুঝতে পেরেছো? সুতরাং চাইবে যেন গভর্নমেন্টকে আমরা বেশি ট্যাক্স দিতে পারি, তাহলে ইনকাম বাড়লেই তো ট্যাক্স দিতে পারবে। আর ইনকামই নাই, ট্যাক্স দেবো না, ট্যাক্স দেবো না ভেবে ইনকাম করবো না, সেটা তো লাভ নাই। চাইবে যে আমার ট্যাক্স যেন বেশি লাগে। হ্যাঁ, আচ্ছা, এই ট্যাক্সটা এবার কি করে বার করব? এইখানে তাহলে ট্যাক্সের যে ঘরটা আছে, ট্যাক্স কোথায় আছে? এই যে পি ট্যাক্স। পি ট্যাক্স আমি সবারই জন্য 1% করে দিয়েছিলাম, এটা কিন্তু হয় না, নিয়ম নয়। পি ট্যাক্সের স্ল্যাবে আসবে। তাহলে স্ল্যাব যেটা ছিল আমাদের, স্ল্যাবটা বলে দিয়েছি, এই স্ল্যাব অনুযায়ী এখানে তোমাকে কন্ডিশন লিখতে হবে। তাহলে এবার বলো কি লিখবো? গ্রসের পর তো বলেছি পি ট্যাক্স, তাহলে সমান চিহ্ন যদি গ্রসের সেল অ্যাড্রেস কি আছে? J2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 35,000, তাহলে ক টাকা? 250, 250, এইটাই তো ছিল। ওকে, নেক্সট দিন কিন্তু আমি তোমাদের করতে দেবো খাতাতে, ঠিক আছে? খাতায় করতে দেবো, ঠিক আছে? খাতা দেখবো আমি। হ্যাঁ, কন্ডিশন এইটা, কমা, আবার শর্ত, ইফ ব্যাকেট দাও, J2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 30 না 25 ছিল? 30 ছিল, 30,000, তাহলে 200, কমা, ইফ J2 গ্রেটার দ্যান ইকুয়াল টু কত? 25, 25,000 কত ছিল? 200 নিচে 150, কমা, যদি গ্রস গ্রেটার দ্যান ইকুয়াল টু 15,000, তাহলে কত আছে? 130, আদারওয়াইজ 10,000 ছিল তো, তাহলে একটা শর্ত বসবে, যদি কমা দিইনি, আচ্ছা কমা না দিলে পরে বুঝতে পারবে যে কি হবে। হ্যাঁ, যদি J2, তাই তো, J2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 10,000, তাহলে, আর না হলে সব শেষে না হলে কটা ইফ দিয়েছি? 1, 2, 3, 4, 5টা। এবার এর হচ্ছে 150 টাকা, টেনে দাও, ড্রাগ করে দাও, এভাবে টেনে ক্লিক করে টানবে, অথবা এখানে ডাবল ক্লিক করে দিলেও চলে আসে, ডাবল ক্লিক করে দিলেও চলে আসে, ঠিক আছে? এবার দেখো এর 250 আছে, এর 110 আছে, এর লাগছে না টাকা। কেন লাগছে না? এর গ্রস কত? 7,000 টাকা, 5,000 টাকা বেসিক পে। এই বেসিক পে যদি বেড়ে যায়, বেসিক পে করে দিলাম ধরো 8,690, এবার ট্যাক্সের আওতায় পড়ে গেল, 10,000 টাকা হয়ে 11,000 টাকা হয়ে গেছে, 110 টাকা ট্যাক্স লেগে গেল, ঠিক আছে? এবার যদি মনে করে যে না বেতনটাকে কমিয়ে নিই, তাহলে ট্যাক্সটা লাগবে না, তাহলে বেতন কমিয়ে নেবে, আর কিছু না, ঠিক আছে? হ্যাঁ, ওকে, তাহলে এই হচ্ছে ট্যাক্সের স্ল্যাব। তাহলে এইরকমভাবে লজিক দিয়ে ট্যাক্সটা বার হলো। এই লজিক দিয়ে তোমাকে যদি বলা হয় যে আমাকে এইচআরে বার করো, আমি শর্ত দিব, বা অন্য কিছু একটা বার করো, আমি একটা লজিক দিব, তখন তুমি সেই লজিকে বার করতে পারবে, ঠিক আছে? এই ক্যালকুলেশন অবধি করে রাখবে।